আসসালামু আলাইকুম। আহ, আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে ফ্রি প্লেলিস্টের কথা বলেছিলাম সেটার আজকে ফার্স্ট ভিডিও এটা। অ্যান্ড আমরা ট্রাই করব যে অর্গানিক কেমিস্ট্রি যত সহজভাবে সম্ভব সেভাবে যেন যে আগে অর্গানিক কেমিস্ট্রি পড়েও নেয় তার কাছেও যেন বিষয়গুলো সহজ হয়। অর্গানিক কেমিস্ট্রি সব থেকে বড় সমস্যা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি শুরুর দিকে কিছু বোরিং স্টাফ আছে যেগুলো অনেকে ভয় পায়, যার কারণে সে লাস্ট অব্দি অর্গানিক কন্টিনিউ করেন। এই কারণে সে মনে করে অর্গানিক কেমিস্ট্রি খুবই কঠিন, বাট এমনটা না। অর্গানিক কেমিস্ট্রি বলতে গেলে একটা মডারেট চ্যাপ্টার। এটাকে যদি একটু বুঝে পড়া যায় বা একটু মাথা খাটিয়ে পড়া যায় তাহলে তুমি মানে এই চ্যাপ্টার থেকে অনেক মার্ক তুলতে পারবে। এখন একটা জিনিস অনেকে ভুল ধারণা থাকে, অর্গানিক কেমিস্ট্রি থেকে যদি 10টা কোশ্চেন আসে এর মধ্যে যে 10টায় পারতে হবে এমন না। তুমি যদি 7টা বা হচ্ছে 8টা পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন অনেক ভালো অর্গানিক কেমিস্ট্রির উপর। আর 10টা দিলে 10টাই পারবে এমন কোনো গ্যারান্টি নাই, বুঝছো? সো আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি টোটাল হচ্ছে 8 থেকে 9টা ক্লাসের মধ্যে শেষ করব। বাট শুরু 2টা ক্লাস হতে পারে একটু বোরিং হবে। হ্যাঁ, বোরিংই হবে, কারণ এখানে অর্গানিকের কিছু আহ, মানে ইতিহাস আছে হালকা, তারপর নামকরণ পার্টটা আছে, সমানু সমানিত পার্টটা আছে। এই পার্টগুলো একটু বোরিং লাগে। আর এমসিকিউর জন্য কিছু বইয়ের লাইন রিডিং দিতে হয়, সেগুলো আমার স্লাইডের মধ্যে থাকবে। অর্থাৎ বলতে গেলে আমার স্লাইডটা পড়লে অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি 80 to 90% কভার হয়ে যাবে। এক্সট্রা কোনো ম্যাটেরিয়ালস নেওয়া লাগবে না। মানে এই স্লাইডটা আমি মোটামুটি সব ম্যাটেরিয়ালস থেকে নিয়ে বানিয়েছি। সো টাইম ওয়েস্ট না করে শুরু করি। আজকে আমরা মেনলি অর্গানিক কেমিস্ট্রি একদম শুরুটা পড়বো, অ্যান্ড এটাই মূলত পরবর্তী ক্লাসের বেসিক হিসেবে কাজ করবে। সো শুরু করা যায়। অর্গানিক কেমিস্ট্রি সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে অর্গানিক কেমিস্ট্রি কি বা জৈব রসায়ন কি। জৈব রসায়ন হচ্ছে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়ন। এটাকে মূলত জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। অর্থাৎ রসায়নবিদ্যা যে শাখায় হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয়। এখন তাহলে জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং এর বিভিন্ন জাতক বা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন বা উদ্ভূত যৌগগুলোকে বোঝানো হয়। এখানে বইয়ের সঙ্গে এটাই দেওয়া আছে, হাইড্রোকার্বন উদ্ভূত যৌগ। এখন একটা বিষয় অনেকে বোঝে না যে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ মানে কি বোঝাইছে। আমরা জানি যে CH4 মিথেন এটা একটা জৈব যৌগ। এখন এই জৈব যৌগ হচ্ছে সূর্যালোকে উপস্থিতিতে বিক্রিয়া করে CH3Cl উৎপন্ন করে। এই বিক্রিয়াটা হচ্ছে চলমান থাকবে। অ্যান্ড লাস্টে গিয়ে উৎপন্ন হবে CCl4। এখন এই CCl4 এর মধ্যে আহ, দেখা যায় যে শুধু কার্বন আছে, হাইড্রোজেন নেই। আমরা তো বলছি যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে। বাট এই CCl4টা আসছে কোথা থেকে? এই মিথেন থেকে। এটা কিন্তু হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন থেকে যেগুলো পাইছে, CCl4, CH3, CH2Cl2, CH3Cl, হাইড্রোকার্বন থেকে যে সকল যৌগ আমার উদ্ভূত হয়েছে এই সকল যৌগ সকলেই হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস। এটুকু মনে করো এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন এই অর্গানিক যে কম্পাউন্ডস এগুলো যে শুধু হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে এমনটা না। হচ্ছে আহ কার্বন মাস্ট, কার্বন ছাড়া অর্গানিক কম্পাউন্ডস বা জৈব যৌগ সম্ভব না। এর সাথে থাকতে পারে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন। এ সকল মানে মৌলযুক্ত থাকতে পারে। এগুলোকে মনে রাখার একটা ট্রিক আছে, বলা হয় নাইস জবস। এখানে এন থেকে নাইট্রোজেন, সি থেকে কার্বন, এইচ থেকে হাইড্রোজেন,
ও থেকে অক্সিজেন, পি থেকে ফসফরাস, এস থেকে সালফাস, সালফার। আচ্ছা, তাহলে আমার এই সকল মৌল নিয়ে আমাদের মূলত সাধারণত জৈব যৌগগুলো গঠিত হয়ে থাকে। এখন হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগ তো সম্ভব, এটা আমরা বুঝলাম এই যে এখান থেকে। আর হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগের কিছু মানে কিছু মানে যৌগ আছে যেগুলো বারবার এমসিকিউতে আসে। সে সকল যৌগগুলোর নামগুলো আমরা দেখে নিব, যেটাতে আমাদের এমসিকিউ আমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি। যেমন CCl4, CCl3, NO2, CF2, Cl2, AgC, এগুলো। এখন অনেক সময় হয় যে কিছু কিছু যৌগ আছে যেগুলোতে কার্বন উপস্থিত আছে, এবং এই সকল পদার্থ মানে সরি এই সকল মৌল উপস্থিত আছে, কিন্তু এরপরেও এ সকল যৌগগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস হয় না, এগুলো হয় হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস, অর্থাৎ অজৈব যৌগ হয়। এখন এগুলোর কিছু উদাহরণ আমরা দেখে নেব যদি এমসিকিউতে আমাদের হেল্প হয়। এগুলো মূলত ঘুরে ফিরে এমসিকিউতে দেয়, যেমন ACN, KCN, NaCN, CO2। কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমরা জানি যে অম্লীয় প্রকৃতির একটা গ্যাস, কিন্তু এটা কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে এটা হচ্ছে অজৈব যৌগ। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এ সকল যৌগগুলো মূলত হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, যেগুলোর মধ্যে কার্বন আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন এগুলো আছে। কিন্তু এ সকল কিছু থাকার পরও এগুলো হচ্ছে আমাদের অজৈব যৌগ। এই কয়েকটা আমরা মনে রাখার চেষ্টা করবো, এগুলো অনেক সময় এমসিকিউতে আসে, যেন তাড়াতাড়ি অ্যান্সার করতে পারে। এরপরে অর্গানিক কেমিস্ট্রি আসলে কিভাবে আসছে, মানে এটার আসলে হিস্ট্রি, এটা নিয়ে কিছু বলা আছে। যেমন সর্বপ্রথম 1808 সালে, সালটা লাগবে না যদিও জাস্ট বলার জন্য, সে, বিজ্ঞানী বার্জিলিয়াস তিনি বলছিল যে সজীব পদার্থ উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে, এবং খনিজ বা নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত বস্তুকে অজৈব যৌগ বলে। অ্যান্ড তিনি 1815 খ্রিস্টাব্দে একটা প্রস্তাব দিয়েছিল, যেটাকে মূলত প্রাণশক্তি মতবাদ বলা হয়। সেখানে তিনি বলছিল যে জৈব যৌগ সমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণী দেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাব উৎপন্ন হয়ে থাকে, তাই পরীক্ষাগারে জৈব যৌগ সমূহ প্রস্তুত করা সম্ভব নয়। তিনি বলছিল যে ল্যাবে অর্গানিক কম্পাউন্ডস প্রস্তুত করা সম্ভব নয়। কিন্তু 1828 সালে দেখা যায় যে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার তিনি পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড, অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড, লেড সায়ানেট, লেড সায়ানেট, এই দুইটা দ্রবণের বিক্রিয়া করে তিনি অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণ পাইছে। এন্ড এই অ্যামোনিয়াম সায়ানেট দ্রবণকে তিনি তাপ দিয়েছিল। কেন তাপ দিয়েছিল, তিনি ভেবেছিল যে এই তরল অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে হইতে পারে যে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হবে। কিন্তু বিক্রিয়া মানে তাপ দেওয়ার পর দেখা গেল সেটা আকস্মিকভাবে ইউরিয়া উৎপন্ন হয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া, যেখানে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড পাওয়া গিয়েছে। তো বিক্রিয়াটা হচ্ছে এমন, NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্লাস লেড সায়ানেটের জলীয় দ্রবণ বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করে, আর লেড ক্লোরাইডের কঠিন লবণ উৎপন্ন করে। এটা যদি সমানুকরণ করা হয় তাহলে এরকম আসবে, সরি সমানুকরণ করা হয়
আচ্ছা, এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেট কে তাপ দেওয়া হবে এবার। এটা যদি তাপ দেওয়া হয় তখন দেখা গেছে, সরি 2 দিন লাগবে। এই যে এটা উৎপন্ন করছে, এন্ড এই যৌগটার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া একটা জৈব যৌগ, এটা কিভাবে বুঝছে? কারণ ইউরিয়া মূলত ইউরিক অ্যাসিড থেকে আসে, যেটা আমাদের যেটা হচ্ছে মানে প্রাণীদের মূত্রে থাকে। সো মূলত এটা একটা জৈব যৌগ। আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, যেটা একটা অজৈব যৌগ। অজৈব যৌগ। তাহলে এটা জৈব যৌগের প্রথম বিক্রিয়া। অ্যান্ড এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার কাজ। আর জৈব যৌগের প্রাচুর্যতা বলতে কি? জৈব যৌগ আমাদের এই বিশ্বে এত পরিমাণে বেশি আছে, যেটা হচ্ছে মূলত মানে অজৈব যৌগের তুলনায় অনেক অনেক বেশি। সো মানে এই মানে জৈব যৌগের যে এত বেশি হওয়ার কারণ, এই কারণটা মূলত তিনটা। তিনটা কারণ হচ্ছে ক্যাটেনেশন, সমানুতা আর পলিমারকরণ। ক্যাটাইনেশন জিনিসটা কি? ক্যাটাইনেশন জিনিসটা হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করে। এই বলয় গঠন করার যে ক্ষমতা, এটাকে বলা হয় ক্যাটাইনেশন। ক্যাটাইনেশন হয় মূলত তিনটা কারণ, মানে তিনটা কারণে কার্বনের ক্যাটাইনেশন এত বেশি। সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন শক্তির উচ্চমান, অর্থাৎ কার্বন কার্বন যে বন্ড এনার্জি এটা অনেক বেশি হয়ে থাকে, যে কারণে বন্ড অনেক স্থিতিশীল হয়। সরি। এছাড়া আছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, যেটা হচ্ছে 2.5। মানে এটা হচ্ছে কার্বনের আশেপাশে অন্যান্য আহ, মৌলের তুলনায় এটা হচ্ছে একটা মাঝামাঝি রেঞ্জের তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ কমও না বেশিও না। এর ফলে যে কার্বন কার্বন বন্ডে যে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনকে এই কার্বনও অনেক ফোর্সে টানতেছে, এই কার্বন অনেক ফোর্সে টানছে, যার ফলে বন্ডটা অনেক মানে শক্তিশালী হয়, সহজে বন্ডটা ভাঙা যায় না। আর এরপরে আছে ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। নাম ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ হলে আহ, এই যে এরকম দুটা কার্বন পরমাণু পরস্পরের মধ্যে বন্ড ওভারল্যাপিং এর মাধ্যমে আর সমাজে বন্ধন গঠন করে। And ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ হলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম হয়, যার ফলে আকর্ষণ বলটা বেশি থাকে। এই তিনটা কারণে মূলত ক্যাটাইনেশন অনেক মানে কার্বনিক ক্যাটাইনেশন পাওয়ারটা অনেক বেশি হয়ে থাকে। এখন এখানে উদাহরণ দেওয়া আছে হীরা, গ্রাফাইট এবং ফুলারে। হীরাও মনে হীরা। এখন এই হীরা মূলত কার্বনের পলিমার টাইপের। এখানে একটা কার্বনের সাথে চারটা কার্বন যুক্ত থাকে, এন্ড এটা sp3 সংকরায়ন। আর গ্রাফাইট মূলত হচ্ছে পেন্সিলের মাথায় আমরা দেখতাম, এখন ওর মধ্যে অনেক ধরনের ম্যাটেরিয়ালস মিক্স করা হয়। এছাড়াও গ্রাফাইট অনেক অনেক জায়গায় দেখা যায়। এই গ্রাফাইট মূলত কার্বনের sp2 সংকরায়ন, একটা কার্বন তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে ফুলারিন। ফুলারিন সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ, কারণ ফুলারিন আহ, হচ্ছে দেখতে এরকম ফুটবলের মতো। অ্যান্ড এই ফুলারিনে কার্বন সংখ্যা থাকে হচ্ছে 30 থেকে 70টি। তবে কার্বন 60 মানে 60টা কার্বনের যে ফুলারিন, একে বলা হয় বুকমিনস্টার ফুলারিন। বলা হয় বুকমিনস্টার ফুলারিন বা বাকি বল। এটা হচ্ছে sp2 সংকরিত, এর আণবিক ভর 720। তাহলে আমরা পেলাম হচ্ছে ফুলারিনে হচ্ছে 30 থেকে 70টা কার্বন থাকতে পারে, কার্বন 60। এই ফুলারিনকে বলা হয় বুকমিনস্টার ফুলারিন বা বাকিবর। এটা sp2 সংকরায়ন সব কার্বনের, এবং এর আণবিক ভর 720। এখন এদের
কার্বন যে এরকম শিকল গঠন করে পরস্পর যেটা হয়েছে, এটা তো মূলত বদ্ধ শিকল, এটা কিন্তু মুক্ত শিকল গঠন করে কার্বন, যে এরকম কার্বন কার্বন মুক্ত শিকল গঠন করে, আর যে বদ্ধ শিকল গঠন করে, অথবা এরকম মুক্ত শিকলের মধ্যে বদ্ধ শিকল গঠন করে, বিভিন্ন ভাবে কার্বন শিকল গঠন করে। এই সকল শিকল গঠনের মধ্যে নতুন নতুন যৌগ গঠন হয়। এরপরে আসে হচ্ছে সমানতা। সমানতা বলতে হচ্ছে আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত নেই। এদেরকে পরস্পরের সমান বলা হয়। উদাহরণ দেওয়া যেতে পারে হচ্ছে C2H6O, এটা একটা সংকেত। এই সংকেত থেকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এরকম লিখতে পারি। এটার দিকে খেয়াল করলে আমরা এটাকে দেখতে পারি, এটা হচ্ছে আমার ইথানল উৎপন্ন হয়েছে, মানে এটা অ্যালকোহল। আর এখানে এটা হচ্ছে ইথার উৎপন্ন হয়েছে। তাহলে আমার আণবিক মানে সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। এই কারণে দেখা যায় যে এরকম একটা আণবিক সংকেতের এক থেকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পর্যন্ত হচ্ছে সমন্বয় হয়। এর এর থেকে সমন্বয় অনেক বেশি হতে পারে। অ্যান্ড লাস্টলি পলিমার পরন। পলিমার পরন হচ্ছে আহ, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যান্ড আরো আছে কিছু, যেমন হচ্ছে মানে অসম্পৃক্ত বলতে অ্যালকিন এবং অ্যালকাইনকে বোঝায়। এছাড়াও ধরা যেতে পারে হচ্ছে অ্যালডিহাইড কিটোনগণ, এখানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড থাকে, অনেক সময় বন্ড ভেঙে হচ্ছে যৌগ গঠন করে। কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে অ্যালকিন এবং অ্যালকাইনকে বলা হয়। মানে এই সকল যৌগগুলোর যে বন্ড, এইগুলো ভেঙে ভেঙে এর একে অপরের সাথে যুক্ত হয়, তাই বৃহৎ অণু গঠন করে। And এই বিক্রিয়াকে বলা হয় পলিমার পরণ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে ইথিলিন থেকে আমার পলিথিন উৎপন্ন হয়েছে। যেটা দরকার সেটা হচ্ছে ইথিলিন থেকে পলিথিন উৎপন্ন হয় এবং অ্যাসিটিলিন থেকে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা হচ্ছে পরে পাবো আমরা, এটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের হচ্ছে কিছু পার্থক্য আমরা দেখব। ফার্স্ট আমরা জানি। আচ্ছা, হ্যাঁ, জৈব যৌগ সমূহ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, আর অজৈব যৌগ হচ্ছে আয়নিক। ম্যাক্সিমামে আয়নিক, তবে সমযোজী বন্ধনও আছে। যেহেতু জৈব যৌগ একটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগ, আমরা জানি সমযোজী বন্ধনের যে মানে বন্ধনের যে শক্তি, এটা হচ্ছে আয়নিক থেকে কম হয়, মানে এটা সহজে ভেঙে যায়। যার কারণে এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে, নিম্ন। সাধারণত 350 নিচে হচ্ছে এর গলনাঙ্ক হয়। বেনজোয়িক অ্যাসিডের গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে অজৈব যৌগর মানে আয়নিক হওয়ার কারণে এর উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক থাকে। যেমন হচ্ছে সোডিয়ামের গলনাঙ্ক 700 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। সরি, মানে নর্মালি গলনাঙ্ক 700 ডিগ্রি সেলসিয়াস উপরে। অ্যান্ড সোডিয়ামের হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 815 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, জৈব যৌগ যেহেতু হচ্ছে সমযোজী, তাহলে সমযোজিত পোলার দ্রাবকে অদ্রবণীয় হয়। অ্যান্ড কিন্তু জৈব দ্রাবক যেগুলো ইথার ও বেনজিনের দ্রবণীয়। হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগ যেগুলো, সেটা পানিতে দ্রবণীয় হয়, কারণ হাইড্রোক্সিল মূলক থাকলে এটা মাইনাস, এটা প্লাস, একটা হচ্ছে মানে পোলার তৈরি হয় আর কি। এই কারণে এটা মূলত হচ্ছে তখন মানে পোলার দ্রাবকে তখন দ্রবীভূত হয়। এছাড়া আছে হচ্ছে হ্যাঁ, জৈব যৌগের দহনের পরে কোনো অবশেষ থাকে না, কিন্তু অজৈব যৌগ সাধারণত জ্বলে না। এটা যদি জ্বলে তাহলে দহনের পর অবশেষ থাকে। আর এগুলো তো সব জানার কথা। এই যে এটা লাগবে, ক্যাটানেশন ও জৈব যৌগের সমানত ধর্মের কারণে 80 লক্ষের মতো হচ্ছে জৈব যৌগের সংখ্যা এই পর্যন্ত। আর অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষেরও কম, মানে 90,000 মাত্র। আচ্ছা, জৈব যৌগের বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর।
অজৈব যৌগের বিক্রিয়ার কৌশল আয়নিক প্রভৃতিরও দ্রুতগামী হয়ে থাকে। So, এরপরে আমাদের আছে হ্যাঁ, ইথেন ইথিন এবং ইথাইন। ইথেন ইথিন এবং ইথাইন। ইথেন যেটা, সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ইথিনে কার্বন কার্বন ডাবল বন্ড, ইথাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড। যখন সিঙ্গেল বন্ড তখন সেটা হচ্ছে sp3 সংকরণ, 4টা সংকরণ বদল থাকে। যখন এরকম হয় তখন তো অবশ্যই 25% হচ্ছে এস বৈশিষ্ট্য থাকে sp3 সংকরণের জন্য। sp2 sp sp2 হলে 33.3% এস বৈশিষ্ট্য, এসপি হইলে 50% এস বৈশিষ্ট্য। এন্ড এগুলো তো হচ্ছে মানে ফার্স্ট পেপারের পড়া বন্ধন পত্র। আর এগুলো আকৃতি বা কোনো সহজ না, সবাই পারে এটা। ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার আর কি সংকরায়নের জিনিস। আচ্ছা, এবার আসা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝায়? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে এর আণবিক ভরে ক্রমবর্ধমান সংখ্যা মানে, অর্থাৎ অনুষ্ঠিত কার্বন পরমাণুর বৃদ্ধি কমে সারিবদ্ধ করে প্রত্যেক পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য বজায় রেখে যে যৌগ শ্রেণী পাওয়া যায়। এখানে অনেক কঠিন ভাষায় লিখছে, সহজ ভাষায় বিষয়টা বোঝালে এমন হয় যে মিথেন CH4, আবার CH3 CH3, এটা হচ্ছে ইথেন। আবার যদি আমি আহ লিখি CH3 CH2 CH3, এটা হচ্ছে আমার মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন। এখন এই তিনটা যৌগ যেগুলো, এগুলো মূলত সমধর্মী। এগুলো সমধর্মী সমধর্মী এগুলোর আণবিক ভর কিন্তু এইটার থেকে এটার বেশি, এটার থেকে এটার বেশি। তাহলে আহ আমি আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে এখানে কার্বন আছে একটা, আর হাইড্রোজেন আছে 4টা। এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা। এখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে কয়টা? 8টা। এইটা এইটার সাথে এটার ডিফারেন্স কি? একটা কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন, মানে একটা মিথিলিন মূলকের পার্থক্য হচ্ছে একটা কার্বন একটা হাইড্রোজেন, এটার সাথে একটা কার্বন একটা হাইড্রোজেনের হচ্ছে পার্থক্য, তাই না? আবার যদি এইভাবে একটা দেখা যায়, ফর্মুলা যদি এইভাবে আর একটু লিখি আমি, CH3 CH2 CH2 CH3, 4টা কার্বন যদি লিখি, তাহলে এখানে কার্বন 4টা, হাইড্রোজেন কত হয়? হাইড্রোজেন হয় 10টা। এটার সাথে এটারও হচ্ছে CH3, মানে মিথিলিন মূলকের পার্থক্য। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে একটা করে নিচে নামতেছে, কার্বনের সংখ্যা একটা করে বৃদ্ধি পাচ্ছে, আর হাইড্রোজেনের সংখ্যা এই কার্বনের সাথে একটা সম্পর্ক আছে। দেখেন, দেখো আর কি, কার্বনের সংখ্যার সাথে 2 গুণ করে 2 যোগ করলে কিন্তু হাইড্রোজেনের সংখ্যা আসে। যেমন একের সাথে 2 গুণ করলে 2 যোগ 2 4, 2 দুগুণে 4 যোগ 2 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি CnH2n+2। এটা হচ্ছে আমার অ্যালকেনের সাধারণ আর কি সংকেত। And এই সংকেতের মধ্যে যতগুলো আমার যৌগ আছে সবগুলো হচ্ছে একটা সমগোত্র শ্রেণী। তাহলে সমগোত্র শ্রেণী হিসেবে মানে বোঝা গেল যে সেম ধর্মের গুলোকে আমি একটার মধ্যে নিয়ে আসবো আর কি, যে একটার মধ্যে নিয়ে আসবো। অ্যান্ড ওইটা দিয়ে আমি যেন সকল যৌগগুলোকে লিখতে পারি বা সকল যৌগগুলোর নামগুলোকে বলতে পারি, তাহলে সেটা সমগোত্র শ্রেণী আমি বলতে পারবো। মানে এগুলো যে মিথেন মূলকের পার্থক্য থাকবে একটার সাথে। আচ্ছা, এখন একটা ব্যতিক্রম ধর্মী একটা আছে, সেটা হচ্ছে যেমন বেনজিন, এর সাথে যদি ওএইচ যেটা ফেনল হয়ে যায়, আর বেনজিনের মাথায় CH2OH, এই দুইটা কিন্তু আলাদা যৌগ। একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, একটা হচ্ছে ফেনল।
অ্যান্ড এদের মধ্যে হচ্ছে CH2 মূলকের কিন্তু পার্থক্য আছে কিন্তু সমগোত্রীয় শ্রেণী না। এটা দুইটা সমধর্ম সেম না, দুইটা আলাদা ধরনের যৌগ কিন্তু সমগোত্রীয় নয়। আচ্ছা, এবার আসে কার্যকরী মূলক হলো জৈব যৌগের অণুতে বিভিন্ন উপাদান মৌলের যে পরমাণুমূলক বা যৌগের ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে। অর্থাৎ মানে একটা যৌগের ধর্ম যৌগের কি বিক্রিয়া দিবে সেটা নির্ধারণ করে, সেটাকে মূলত কার্যকরী মূলক বলা হয়। যেমন আমি যদি একটা যৌগ লিখি, এখানে এই যে OH, এটা হচ্ছে কার্যকরী মূলক। আবার যদি লিখি CH3COH, এখানে এটা কার্যকরী মূলক। এটা মূলত বোঝাচ্ছে যে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্যকরী মূলক আমার যৌগের ধর্ম এবং যৌগের কি ধরনের বিক্রিয়া দিবে এ সকল জিনিস নির্ধারণ করে দেয় আর কি। এখন আমরা কিছু সমগোত্র শ্রেণী মানে এগুলোর কার্যকরী মূলক দেখবো, যেগুলো আর কি আমাদের জানা দরকার। অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এই যে RH, এটাকে হচ্ছে এই যে CnH2n+2 দিয়ে লেখা হয়। আর অ্যালকিনকে লেখা হয় CnH2n, আর অ্যালকাইনকে লেখা হয় CnH2n-2। অ্যালকোহল আর রয়েছে এখানে যে আর আর এটা মূলত হচ্ছে অ্যালকাইল গ্রুপটা কি আমার জানি হচ্ছে অ্যালকেন। এখন অ্যালকেন ধরি হচ্ছে CH3CH3। এখন এই সেইভাবে ডান দেখি, অ্যালকাইল গ্রুপ। আর অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন। তাহলে CH4 থেকে যে অ্যালকাইল গ্রুপটা আসবে সেটা হচ্ছে CH3। তারপর CH3 থেকে যেটা আসবে সেটা হচ্ছে CH2। এটা মূলত অ্যালকাইল গ্রুপটা আর দ্বারা প্রকাশ হয়। আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন পাওয়া যাবে। এটা আর কি এখানে দেখানো হয়েছে যে আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে এটা হচ্ছে অ্যালকেন আসবে। আচ্ছা, এখন এগুলো মূলত স্লাইডে দেওয়া থাকবে, এগুলো আমি বারবার দেখালে টাইম ওয়েস্ট হবে। এখানে দেখানোর মতো হচ্ছে এই যে ডিগ্রির হিসাবটা আমি দেখাচ্ছি একটু পরে। এখানে যে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এগুলো চিনে রাখা জরুরি। যে ইথার মানে হচ্ছে যে এরকম দুই পাশে অ্যালকাইল গ্রুপ, মাঝখানে অক্সিজেন। কিটোন হচ্ছে যে RCO, আর অ্যালডিহাইডের এটা অ্যাসিড অ্যামাইড RCONH2, অ্যাসিড হ্যালাইড RCOX। এগুলো মূলত হচ্ছে যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোরই হচ্ছে জাতক। এর সাথে ওএইচ দেখো, এখানে OH এর জায়গায় আছে হচ্ছে NH2, OH এর জায়গায় আছে X। আবার অ্যাস্টারটা খুবই জানা ইম্পর্টেন্ট, RCO বন্ড OR। এরকম এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর অ্যালকাইল সায়ানাইড হচ্ছে এরকম, সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এগুলো সব দেখে নিবা, স্লাইডের মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখবো যে জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগ মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন প্রথমে অ্যারোমেটিক দেখি। অ্যারোমেটিকটা খুবই ছোট, যে এটা সুষম চাকরি, এটা বিষম চাকরি। সুষম চাকরির মধ্যে মানে এই যে বদ্ধ শিকলটা, এই শিকলের মধ্যে সকল রয়েছে কার্বন। আর বিষম চাকরিকে এর মধ্যে দেখো একটা নাইট্রোজেন আছে।
তার মানে এটা বিষম চাকনি, পূর্ণান্য এ থাকবে। বিষম চাকনিকে এখানে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এগুলো থাকতে পারে। আর অ্যালিফ্যাটিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। আর বদ্ধ শিকলটা দেখে রাখা, বদ্ধ শিকল এটা সুষম চাকরি, এটা বিষম চাকরি। সুষম চাকরি ওই যে সেম, মানে বদ্ধ শিকলের মধ্যে সবগুলো কার্বন হতে হবে। আর বিষম চাকরির মধ্যে একটা হচ্ছে যে বাইরের একটা যৌগ, মানে কার্বন বাদে অন্য মৌল থাকবে। আচ্ছা, মুক্ত শিকল দুই ভাবে, একটা সরল শিকল, একটা শাখা শিকল। সরল শিকলটা হচ্ছে যে একটাই মূলত হচ্ছে শিকল, আর শাখা শিকলটা হচ্ছে যে এরকম থাকবে। সরল শিকল দুই রকম ভাবে, একটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মানে ডাবল বন্ড। আচ্ছা, সম্পৃক্ত জিনিসটা কি? তোমার যেইটুক মানে যেইটুক দিলে এটা পরিপূর্ণ হবে সেইটুকে আছে। এখানে সিঙ্গেল বন্ডে কি হাইড্রোজেন সর্বোচ্চ গেছে, তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত মানে এখানে যাওয়ার কথা তিনটা, গেছে দুইটা, এই দুইটা বন্ডের জন্য। এ কারণে এগুলো হচ্ছে অসম্পৃক্ত। আবার শাখা শিকল অসম্পৃক্ত হইতে পারে, সম্পৃক্ত হইতে পারে। আচ্ছা, এবার আমরা জৈব যৌগের আর কি মেন পর্যায়ে ঢুকবো। এই আধা ঘন্টা আর কি মূলত জৈব যৌগের হচ্ছে এই হাবিজাবি এমসিকিউর জন্য যেগুলো দরকার সেগুলো পড়লাম। এবার শুরু করবো আমরা নামকরণ। নামকরণ হচ্ছে তিন রকম, একটা সাধারণ পদ্ধতি, একটা উদ্ভূত পদ্ধতি, একটা আইউপ্যাক বা জেনে। সর্বপ্রথম সাধারণ পদ্ধতি চলন ছিল, তারপরে উদ্ভূত, এবং লাস্টলি লেটেস্ট সব থেকে আইউপ্যাক, যেটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমরা সকল মানে তিনটা ওয়ে আমরা আসলে শিখবো। আচ্ছা, সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতিতে মূলত হচ্ছে নামকরণ করা হয় অ্যালকেন, অ্যালকোহল আর ইথারের। আচ্ছা, তাহলে আমরা প্রথমে অ্যালকেনেরটা শিখি। অ্যালকেনেরটা আগে কিছু যৌগ লিখি আমরা। আচ্ছা, এখানে আমি একটা সাইড নোট দিই, যেটা আমাদের আর কি নামকরণটা কিভাবে করবো আমরা। সেটা হচ্ছে যদি সরল শিকল থাকে, সরল শিকল থাকলে এন। যদি 2 নং কার্বন থেকে একটি শাখা বের হয়, তাহলে এটা হচ্ছে আইসো। আর সরি, বলে চলে থেকে কথা। So, যদি 2 নং কার্বন থেকে দুইটি শাখা বের হয়, তাহলে এটাকে বলা হবে নিও। আচ্ছা, তাহলে আমরা প্রথম কার্বনটা দেখি। প্রথম কার্বনটাকে সরল শিকল, এটাকে নাম্বারিং করে 1 2 3 4 5। পাঁচটা থাকলে এটাকে বলা হয় পেন্টেন। আমরা এসএসসি তে পড়েছি, পাঁচটা থাকলে পেন্টেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এরকম ভাবে আর কি হচ্ছে আমাদের নামকরণ গুলো হয় কার্বন সংখ্যা অনুযায়ী। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? পেন্টেন, পেন্টেন। এখন যদি সরল শিকল, তাই নামের আগে এন বসবে, এন বসে করে হাইপেন দিয়ে আমরা হচ্ছে নামটা লিখ পেন্টেন। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের হচ্ছে যখন আহ শাখা থাকবে তখন নাম্বারিং করবো কিভাবে? যে দিক থেকে শাখা আগে পাবো
যেদিক থেকে শাখা আগে পাবো সেদিক থেকে নামকরণ করতে হবে। শাখা পাচ্ছে বাম দিক থেকে আগে, তাহলে এর থেকে নামকরণ হবে 1 2 3 4 5। হ্যাঁ, নামকরণটা করার সময় খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ শিকলটা নিতে হবে। আমি যদি এদিকে যাই তখন তো শিকলটা 3টা হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এদিকে গেলে শিকলটা বড় হচ্ছে 5টায়। যেদিক থেকে বড় হবে সেদিকে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 5টা কার্বন আর এখানে একটা 6টা, তাহলে মোট 6টা কার্বন। এটাকে আমরা তাহলে 6টা কার্বন আর 2 নাম্বার কার্বন থেকে একটা শাখা বের হয়েছে, তাহলে আইসো, আইসো হেক্সেন। আচ্ছা, আরেকটা উদাহরণ লিখি আমরা, হচ্ছে CH3। এটাতে নামকরণ করি, দেখো যেদিক থেকে শাখা আগে পাবো সেদিক থেকে নামকরণ করবে, এদিক থেকে। আর সর্বোচ্চ শিকলটা নিতে হবে আগে, সর্বোচ্চ শিকল নিলাম। এখানে 6টা, এখানে 7টা, তাহলে মোট 7টা আছে। আর দেখো 2 নাম্বার কার্বন থেকে 2টা শাখা বের হয়েছে, তাহলে এখানে নাম হবে হচ্ছে নিও। 7টা থাকলে কি হয়, হেপ্টেন। আর অনেকে বলবে যে ভাই যদি 3 নাম্বার কার্বনে যদি থাকে, তখন তখন এই সাধারণ পদ্ধতি অনুযায়ী নামকরণ করা সম্ভব হয় না। এই কারণে তো সাধারণ পদ্ধতি অনেক ছিল, থাকার কারণে তো এইটা এখন ইউজ করা হয় না। জাস্ট শিখতেছি যে কিভাবে করা হতো। অ্যালকেন এভাবে করে। অ্যালকেনের পরে আমার আসে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের নামটা হচ্ছে, মানে সহজ বলতে গেলে, মানে অ্যালকেন পারলে এটা করা সহজ। কার্বন কয়টা? 1 2 3টা। আর যেহেতু সরল শিকল তাই এন প্রোপানল। অবশ্যই হাইপেন দিতে হবে কিন্তু। আচ্ছা, আরেকটা লিখি। কার্বন কয়টা? 1 2 4। যেহেতু 2 নাম্বার কার্বন থেকে শিকল তাই আইসো। এবার তাহলে আমার 4 নাম্বারটা করি। তিন, 3টা কার্বন এখানে, এখানে 4টা, এখানে 5টা। 5টা থাকলে আমার হয় হচ্ছে পেন্টেন। এখানে হচ্ছে ওয়েস্ট অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল, তাই এখানে হবে হচ্ছে আমার নিও পেন্টানল। এটা অ্যালকোহল। অ্যান্ড লাস্টলি হচ্ছে ইথার। ইথারের সংকেত হচ্ছে এরকম, দেখার জন্য। দুইটা জানলে হবে আর কি। আচ্ছা, এখানে দেখো এই পাশে একটা মিথাইল মূলক, এই পাশে একটা মিথাইল মূলক আছে, মাঝখানে অক্সিজেন আছে। এটাকে লেখা হবে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। এখানে তো দেখো এই পাশে একটা মিথাইল আহ গ্রুপ আছে, এই পাশে একটা ইথাইল গ্রুপ আছে। তাহলে এটা কি লিখবো আমরা? আচ্ছা, আমরা জানি যে ইংলিশ আলফাবেটে ই কিন্তু এম এর আগে।
তাই এটা নামটা হবে এরকম, ইথাইল, মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। ইথারের পরে আচ্ছা, তাহলে আমাদের সাধারণ পদ্ধতির নামকরণ শেষ। সাধারণ পদ্ধতি শুধুমাত্র অ্যালকেন, অ্যালকোহল ও ইথার এই তিনটার ক্ষেত্রে করা হতো। তিনটার প্রসেসটা আমরা জানলাম, খুবই সহজ। এরপরে আসে উদ্ভূত পর্বে। এটা শুধু হচ্ছে অ্যালকেন এবং অ্যালকোহলের ক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য ছিল। আচ্ছা, প্রথমে অ্যালকেনটা দেখি আমরা। আচ্ছা, এটা আগে প্রসেসটা বলি। প্রসেসটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন থাকলে একটি কার্বনকে বক্স করবে, এর নাম দেব মিথেন। আচ্ছা, যদি অ্যালকোহল থাকে তাহলে একটা কার্বন প্লাস একটা ওয়েজ কে বক্স করবে, সেটাকে নাম দেব কার্বিনল। ঠিক আছে, তাহলে আমরা কিছু করি। যদি CH3 আমরা কি শিখছি, যে একটা কার্বনকে বক্স করব, এটার নাম দেব হচ্ছে মিথেন। তাহলে বাকিটা থাকলো কি, মিথাইল মূলক। তাহলে হবে হচ্ছে মিথাইল ইথেন, মিথাইল মিথেন। So, এটা হচ্ছে ইয়ার কালার। মিথাইল মিথেন। আচ্ছা, তাহলে এরকম থাকলে কি হবে? এখানে আমরা আবার আগের মতো একটা কার্বনকে বক্স করব, সেটার নাম দিব মিথেন। তাহলে বাকিটা কি হবে, ইথাইল। তাহলে এটা হবে হচ্ছে ইথাইল মিথেন, ইথাইল মিথেন। আচ্ছা, এখন ট্রিকি একটা কোশ্চেন। CH3 এরকম হলে কোনটা বক্স করবে? এরকম হলে যেটা মাঝেরটা সেটা বক্স করবে। তাহলে মাঝেরটার সাথে যুক্ত আছে কি কি? এই যে একটা এই যে একটা মিথাইল গ্রুপ, এই যে একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ। তিনটা মিথাইল গ্রুপ যুক্ত, ট্রাই মিথাইল। আর যেটা বক্স ওটার নাম তো মিথেন। অ্যালকোহল না কিছু আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, আমার সর্বপ্রথমে অ্যালকোহলে কি বলছে, যে একটা কার্বন একটা ওএইচ কে বক্স করতে হবে। যে কার্বন এবং ওএইচ কে বক্স করলাম, এটার নাম কি, কার্বিনল। তাহলে বাকিতেই থাকলো মিথাইল। তাহলে নাম হচ্ছে মিথাইল কার্বিনল, মিথাইল কার্বিনল। এক্ষেত্রে আহ, একটা কার্বন একটা হাইড্রোক্সাইড, তাহলে এটা, এটা কার্বিনল। তাহলে দুই পাশে কি আছে, মিথাইল। তাহলে ডাই মিথাইল কার্বিনল। আচ্ছা,
এটাই মূলত আমাদের উদ্ভূত পদ্ধতি। আচ্ছা, উদ্ভূত পদ্ধতি তাহলে আমাদের শেষ হলো। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই অবধি থাকবে, এন্ড আমরা ট্রাই করবো এরকম ছোট ছোট ক্লাসের মাধ্যমে শেষ করা। প্রথম দিন আমরা বেশি পড়তে পারিনি, কারণ এখানে আমাদের মানে থিওরি পড়া বেশি ছিল, বইয়ের লাইন ধরে ধরে পড়তে হয়েছে, যেগুলো আসলে না বাদ দেওয়া যাচ্ছিল না, কারণ এগুলোতে কোনো এমসিকিউ আসে। এমনকি অ্যাডমিশনও এমসিকিউ আসে সব জায়গা থেকে, যদিও কম আসে, অন্যান্য পার্টের তুলনায় অনেক কম, কিন্তু তাও তো আসে। তাই আমরা এই সকল জিনিস আমরা পড়লাম, এবং বোর্ড পরীক্ষার জন্য এগুলো দরকারি আর কি। অ্যান্ড আমাদের অলমোস্ট স্লাইডে 20টা পেজ হয়ে গেছে। সমস্যা নেই, ক্লাসটা আমি হচ্ছে আপলোড দিয়ে দেবো আজকে রাতের মধ্যে, অ্যান্ড নেক্সট ক্লাস পরের দিনই পেয়ে যাবো তোমরা সবাই। অ্যান্ড আশা করি এই অর্গানিক তোমরা সবাই মানে নিয়মিত পড়তে হবে। অর্গানিকটা যদি রেগুলার পড়া যায় তাহলে এটা কোনো ব্যাপারই না। শোন, অনেকে শুরু করে কিন্তু শেষ করতে পারে না। মেন কথা হচ্ছে একবার হলেও শেষ করতে হবে, একবার হলেও শেষ করলে বিষয়টা অনেকটা সহজ হবে। এমন করে যতবার শেষ করবো ততবার সহজ হবে। তাহলে এই অবধি থাকুক, সবাই স্লাইডটা ভালো মতো দেখবো, এন্ড আমি ট্রাই করতেছি যে স্লাইডের মধ্যেই যেন 90% করা থাকে। তোমার জন্য এই স্লাইডটা পড়লেই এনাফ, মানে এটা রিভিশন, এইটাই কেউ যদি প্রথম পড়া তার জন্য মানে জন্য ভালো হয়, প্লাস যে রিভাইজ দিবে স্লাইড থেকে তার জন্য যেন ভালো হয়। তাহলে বাই বাই, দেখা হবে পরের ক্লাসে।